শুরু করছে খবর দিনভর। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, আজ সুপ্রিম কোর্টে ইডির করা মামলার শুনানি রয়েছে। আর এরই মধ্যে সুপ্রিম কোর্টে নতুন আবেদন ইডির। আইপ্যাক মামলাতে ইডি নতুন আবেদন করছে সুপ্রিম কোর্টে। কি আবেদন? না, রাজীব কুমারকে সাময়িক বরখাস্ত করার আর্জি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, ডিজিকে সাময়িক বরখাস্তের আর্জি জানাচ্ছে ইডি, কারণ কি? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে নতুন আবেদন জমা দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে, এবং সেই আবেদনে উল্লেখ করা হয়েছে যে ডিজিপি রাজীব কুমার সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা যারা সেদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে থেকেছিলেন এবং যারা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাজে বাধা দিয়েছিলেন এবং ডকুমেন্ট নিয়ে যেতে তারা সহযোগিতা করেছিলেন, সেই সমস্ত অফিসারদেরকে বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করা হোক এবং সেই সাসপেনশনের নির্দেশ সর্বোচ্চ আদালত এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রক এবং ডিপার্টমেন্ট অফ ডিওপিটিকে নির্দেশ সর্বোচ্চ আদালত এই মর্মে সর্বোচ্চ আদালতে তারা আবেদন দাখিল করেছেন। এবং খুব ইন্টারেস্টিংলি এই আবেদনে রাজীব কুমারের পূর্বের একটি ঘটনার কথাও তারা উল্লেখ করেছেন, যেখানে সিবিআই ইনকোয়ারির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ধর্নায় বসেছিলেন রাজীব কুমার, সেই বিষয়টিও কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে এবার দেখার যখন আজকে শুনানি শুরু হবে তখন এই মামলার ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের কি পর্যবেক্ষণ থাকে। অবশ্যই নজর থাকবে মৈত্রেয়ী। আর হাইকোর্টে ইডির বয়ান কি তৃণমূলের হাতিয়ার? আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে কোনো নথি তারা বাজেয়াপ্ত করেনি। প্রথম দিন থেকে তৃণমূল দাবি করে এসছে যে কয়লা পাচারের তদন্তের নামে তাদের ভোটের নথি হাতানোর জন্যই আইপ্যাকে অভিযান করে ইডি। আর এদিন ইডির বয়ানও রেকর্ড করে আদালত। তৃণমূলের মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি। স্থগিত করে দেওয়া হয় তল্লাশিতে বাধার অভিযোগে ইডির করা মামলা। গত সপ্তাহের বৃহস্পতিবার আইপ্যাকের অফিসে ইডি হানা ঘিরে বেনজির সংঘাত। তৃণমূলের দাবি তাদের ভোটের নথি স্ট্র্যাটেজি হাতাতেই ইডির রেড। ইডি দাবি করে কয়লা পাচার নিয়ে পুরনো একটি মামলায় অভিযান চালায় তারা। তৃণমূল এবং ইডি দুপক্ষই একে অপরের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়। বুধবার ছিল সেই জোড়া মামলার শুনানি। সেখানেই তৃণমূলের করা মামলার নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিন শুনানি পর্বে ইডির আইনজীবী অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ভি. রাজু বলেন, ইডির অভিযানের সময় সেখান থেকে নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নথি ইডিকে ফেরত দেওয়া হোক। ইডি কোনো নথি বাজেয়াপ্ত করেনি। তখন তৃণমূলের আইনজীবী মনিকা গুরুস্বামী বলেন, ইডির বক্তব্য রেকর্ড করুক আদালত। এরপর ইডির আইনজীবীও বলেন, 8ই জানুয়ারি আইপ্যাকের অফিস এবং সংস্থার কর্ণধারের বাড়ি থেকে অভিযানে পাওয়া নথি নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এই সওয়াল রেকর্ড করা হোক। এই মন্তব্য রেকর্ড করার পর তৃণমূলের মামলা নিষ্পত্তি করে দেন বিচারপতি শুভ্রা ঘোষ। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল, প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা। আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে, সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে। কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু পাওয়া যায়নি, যেটা খুব একটা সন্দেহজনক। ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটর জেনারেল ডিউরিং কোর্স অফ হিজ সাবমিশন এটাও বলেছে কোনো সিজ করা হয়নি কোনো কিছু। তাই জন্য জজ সাহেব রিট পিটিশন ডিসপোজ অফ করে দিলেন অন দেয়ার টার্মস, যে কোনো কিছু সিজ হয়নি বলে। ইডির বয়ানকে হাতিয়ার করছে তৃণমূল, কারণ তৃণমূল প্রথম থেকেই দাবি করেছে কয়লা পাচারের তদন্তে নথি বাজেয়াপ্ত করতে নয়, তৃণমূলের ভোটের নথি পেতেই অভিযান চালায় ইডি। আর এদিন ইডি আদালতে জানালো তারা অভিযান চালিয়ে সেদিন কোনো নথি বাজেয়াপ্ত করেনি, অর্থাৎ কয়লা পাচারের তদন্তে কোনো নথি বাজেয়াপ্ত হয়নি। আমাদের যে মূল অভিযোগ সেই অভিযোগ অটুট রয়েছে। এবার সেই অভিযোগের চাপে পড়ে গিয়ে এখন ইডিকে বলতে হচ্ছে যে আমরা কিছু সিজ করিনি। ইডি তার কোনো উত্তর দিতে পারছে না। তারা কখন সে বাড়িতে গেছে, তারপরে অতটা সময় তারা ওখানে কি করছিল, চোখের সামনে হয়েছে, জিনিসপত্র তুলে আনা হয়েছে। যেসব জিনিস সার্চ অ্যান্ড সিজারের পাঠ হওয়ার কথা সেগুলোকে টেনে হিজড়ে বার করে আনা হয়েছে। সবুজ ফাইল সারা বাংলা দেখেছে। মানুষ আর এসব শুনতে চায় না, বুঝতেও চায় না। মানুষ জানে দুর্নীতির কাছ থেকে বাঁচতে গেলে তৃণমূলের বিসর্জন দরকার। এদিন হাইকোর্টের শুনানির শুরুতে ইডির আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে, 1 সপ্তাহের মধ্যে শুনানি হবে। হাইকোর্ট কিছুদিন মামলা স্থগিত রেখেছিল, আরও কিছুদিন স্থগিত রাখুক। সুপ্রিম কোর্টের শুনানি দেখে এই আদালতে মামলার শুনানি হোক। তখন তৃণমূলের আইনজীবী বলেন,
সুপ্রিম কোর্টে ইডি আবেদনের কথা জানা নেই, তাই হাইকোর্টে আবেদনের শুনানি হোক। দুপক্ষের সওয়াল জবাব শেষে ইডির মামলা স্থগিত রাখেন বিচারপতি। ইডি যেটা ফাইল করেছিল, যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে, মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেই মামলাটা ইডি টাইম চেয়েছিল। ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে, অ্যাডজন করে দাও। জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে, সেই জন্য মামলা অ্যাডজন করা হলো। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের লিস্টে রাখা হয়েছে ইডির মামলা। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চে মামলা নথিভুক্ত হয়েছে। নিউজ 18 বাংলা। আর এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগ, টাকি রোড অবরোধ করে বিক্ষোভ চলছে। একেবারে রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, মহিলারাও রয়েছেন এই বিক্ষোভে। নথি জমা দেওয়ার পরও হিয়ারিং এর ডাক কেন? কমিশনের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ, আর তাই এই অবরোধ। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি আরো বিস্তারিত জানাতে পারবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এখন কি অবস্থা? যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, হিয়ারিং এ কি কারণে ডাক? নাম তো রয়েছে, নথি জমা দেওয়ার পরও হিয়ারিং এর ডাক কেন? এই প্রশ্ন বারবার করে তারা তুলছেন। একদম দেখো, নাম রয়েছে, সমস্ত ডকুমেন্টস তারা জমা দিয়েছেন এবং তারপরেও তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, এমনটা অভিযোগ তুলে এলাকার মানুষজন, বিশেষ করে এই একেবারে বেগমপুর বিবিপুর গ্রাম পঞ্চায়েতের গয়ড়া এলাকায়, সেখানে টাকি রোড খুব গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, সেই রোড কিন্তু অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে। এই গুরুত্বপূর্ণ রোড কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, তার কারণ সীমান্তবর্তী যাওয়ার একটা রাস্তা, বলে সেই রোড বন্ধ রয়েছে। এলাকার মানুষের এটা দাবি, সমস্ত ডকুমেন্টস দেওয়া হয়েছে, কিন্তু এক বুথে সেখানে 1200 ভোটার, কিন্তু সেখানে প্রায় 800 ভোটারকে এই নোটিশ পাঠানো হয়েছে। শুধুমাত্র মহিলা এবং বয়স্কদের নাম দেখে দেখি এই নোটিশ পাঠানো হচ্ছে, এমনটা অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। এবং বারংবার তারা যে সমস্ত কাগজপত্র ডকুমেন্টস চাইছেন সব জমা দিয়েছেন, জমা দেওয়ার পরেও নতুন করে তাদেরকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, ফলে হয়রানি করা হচ্ছে, পরে কাজ বন্ধ রেখে হয়রানিতে যেতে হচ্ছে, হিয়ারিং এ যেতে হচ্ছে। পরে এই দাবি তুলেই কিন্তু একেবারে এই নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলে প্লাকার্ড নিয়ে একেবারে টাকি রোডে টায়ার জ্বালিয়ে এলাকার মহিলা এবং বয়স্ক মানুষ, মূলত তারাই কিন্তু রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। প্রায় ঘন্টা খানিক হয়ে গেল অবরোধ চলছে বলে এলাকার মানুষ। এর ফলে তো তীব্র যানজট, সেক্ষেত্রেও তো একটা পরিস্থিতি তৈরি হয়েছে জিয়াউল। দেখো, প্রায় এই খুব গুরুত্বপূর্ণ, কারণ বারাসত এবং বসিরহাটের সংযোগকার এই একমাত্র টাকি রোড এবং সীমান্তবর্তী গোজরাঙ্গা সীমান্তে যাবারও এই মূল রাস্তা, ফলে সেই রাস্তা প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এলাকার মানুষ যেমন সেখানে রাস্তায় বসে রয়েছে, অন্যদিকে সেই রাস্তার সামনে কিন্তু টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষদের। একটাই দাবি যে কেন হয়রানি করা হচ্ছে, বিশেষ করে মহিলা এবং বয়স্ক মানুষ। এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে, অবরোধ চলছে। বেশ জিয়াউল। আমার সার্টিফিকেট আছে, তারপর মাধ্যমিকের অ্যাডমিট আছে, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট আছে, সবকিছু ঠিক থাকে সত্ত্বেও আমার বারবার ফেরত আসছে। আমি বারবারই দিচ্ছি, বারবারই আমার ফেরত আসছে। তিনটে যে কটা চাইছে সে কটাই আমি দিচ্ছি, সব কটাই আছে। এই হ্যারাসগুলো কেন করাচ্ছে, কি জন্য করাচ্ছে, সেটা সবাই থেকে বলা হোক যে কেন করাচ্ছে, কি জন্য করা হচ্ছে। এর জন্য আমাদের রাস্তা অবরোধ করা হচ্ছে। আচ্ছা, টাকির এই ছবিটা তো আপনাদের দেখাচ্ছিলাম, হিয়ারিং হয়রানির প্রতিবাদে রীতিমতো অবরোধ। কিন্তু শুধু কি টাকিতে এই ছবিটা না, আরো ছবি রয়েছে, দেখাবো এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়ার ছবি। ঠিক একই ভাবে অবরোধ চলছে, টায়ার জ্বালিয়ে অবরোধ চলছে, রাস্তা অবরোধ করা হয়েছে, একাধিক রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করা হচ্ছে। একবার হিয়ারিং এর পরেও আবারও ডাক, ঠিক কি অভিযোগ উঠে আসছে আরো বিস্তারিত চঞ্চল জানাতে পারবে। চঞ্চল, একবার তো হিয়ারিং এ ডাকা হলো, তারপরে আবার কেন ডাক? ঠিক কি অভিযোগ করছেন ভোটাররা? দেখো, এই প্রশ্নই তুলছে ভোটাররা যে একবার যখন হিয়ারিং হয়ে গেল তারপরে আবার পুনরায় আবার হিয়ারিং এ ডাক করেছে। তবে এবার এই 1000-2000 মানুষের নয়, একেবারে 65 থেকে 70,000 মানুষেরকে কিন্তু হিয়ারিং এর ডাক দিয়েছে। এতে কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছেন বাসিন্দারা, কারণ এর আগেও কিন্তু হিয়ারিং যখন হয়েছিল তখন কিন্তু হয়রানি ছবি কিন্তু তুলে ধরেছিলেন। বারবার হয়রানির শিকার হচ্ছে বৃদ্ধকে দিয়ে শুরু করে প্রতিবন্ধীরা। আবার 70,000 মানুষের হিয়ারিং এ যে ডাক করেছে, তাতে তো আরো বিশাল হয়রানি হতে হবে। মানুষদের একটাই দাবি ছিল যে তারা যখন হিয়ারিং এর যে কাগজপত্র জমা দিয়েছে তারা সঠিক জমা দিয়েছে, তারপরও কেন এরকম হয়রানি করা হচ্ছে, এই প্রতিবাদে কিন্তু আজ নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। এবং দিকে দিকে চাকুলিয়া থানার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে সকাল থেকে। এই বিক্ষোভের জেরে কিন্তু চাপা উত্তেজনা রয়েছে এলাকা জুড়ে। তবে ঘটনার খবর থেকে এখন রাইস হয়ে গেছে চাকুলিয়া থানার বিশাল পুলিশ গাড়ি, এখনো বিক্ষোভ চলছে এলাকা জুড়ে। বেশ,
আর এসআইআর আতঙ্কে মৃতের বাড়ির সামনে ফলক, হ্যাঁ ঘোলায় ফলক লাগিয়ে তৃণমূলের প্রতিবাদ। এসআইআর ভয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, বৃদ্ধার নামে ফলক লাগিয়ে প্রতিবাদ তৃণমূলের। সুবীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত সুবীরের কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার জানাবো, এসআইআর আতঙ্কে মৃতের বাড়ির সামনে ফলক, দেখুন সেই ফলকের ছবি আপনাদের দেখাচ্ছি। তৃণমূলের প্রতিবাদ ফলক লাগিয়ে, এসআইআর ভয়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ ছিল বৃদ্ধার নামে ফলক লাগিয়ে, তাই তৃণমূলের এই প্রতিবাদ। মৃতের বাড়িতে বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও পৌঁছে যান। আরো বিস্তারিত এই বিষয়ে সুবীর জানাবে। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, খর্দ বিধানসভার অন্তর্গত বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের উত্তরপাড়া এলাকাতে অলকা বিশ্বাস, যিনি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে, এবং 6 দিনের মাথায় জানুয়ারি মাসের 10 তারিখ তার কিন্তু মৃত্যু হয়। এবং সেই মৃত্যুর ঘটনায় কিন্তু এলাকায় শোরগোল পড়ে যায়, কারণ এসআইআর আতঙ্কে এইভাবে যে মৃত্যুর ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু এলাকার মানুষজন তারা কিন্তু সরব হয়েছিলেন, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এবং এই যে ঘটনা, অর্থাৎ এই যে অলকা বিশ্বাসের মৃত্যু হলো এসআইআর আতঙ্কে, সেটা মানুষের মধ্যে তার মনে করানোর জন্য, তার স্মৃতির উদ্দেশ্যে, যাতে মানুষ এর মনে বুঝতে পারেন যে এসআইআর আতঙ্কেই অলকা বিশ্বাসের মৃত্যু হয়েছে, সেই কারণে তার প্রতিবাদ জানানোর জন্য তার বাড়ির সামনেই কিন্তু তার নামে ফলক তৈরি করা হয়েছে। এবং সেই জায়গা থেকে কিন্তু সেই ফলকে মালা দিয়েছেন খর্দ বিধানসভার বিধায়ক তথা কৃষি পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন, এলাকার মানুষজন। এবং যাতে তার পরিবারের লোকজন বলছেন যাতে এই ফলক বাড়ির সামনে লাগানো দেখে মানুষ বুঝতে পারে যে এসআইআর আতঙ্কেই মৃত্যু হয়েছে অলকা বিশ্বাসের। বেশ, এই এতটুকু সময়ের মধ্যে এসআইআর হয় না, বিএলওরা কেন মরে যাচ্ছে? যে একটা ছেলে চাকরি করে, তার বাড়িতে তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, কাজের চাপে সে আত্মহত্যা করছে। কেন করছে? কেন এই মৃত্যুগুলো ঘটছে? এই মৃত্যুর জন্য দায়ী কে? যাকে তার স্মৃতি থাকে এখানে সারাটা জীবন, আমি যাকে মনে করতে পারি, বাচ্চা যারা আছে বাচ্চা তারাও মনে করতে পারে একটা ঠাকুমার একটা স্মৃতি রয়েছে। এইভাবে সবাই আমার পাশে আছে, এটাতেই আমি অনেক তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমার আজকে আমার পাশে আমার হাজব্যান্ড নেই, তবুও আমার দাদারা আমার পাশে আছে।